নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। কথায় বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে। অর্থাৎ আহ, আমাদের ভারতবর্ষে সংসার রমণীর গুণেই কিন্তু টিকে রয়েছে। আবার প্রচুর সংসার রয়েছে যেটা রমণীদের গুণ আছে বটে, তাদের মন্ত্রণা দেওয়ার ফলে কিন্তু সংসারটা নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি এরকম বহু সংসার রয়েছে যে সংসারগুলো রীতিমতো কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে বলুন তো? নষ্ট হয়েছে মন্ত্রণা দাতার জন্য। আমরা রামায়ণের একটা চরিত্র জানি, মন্থরা বলি। সে কাকে দিত? সে কৈকেয়ীকে দিত। সে কৈকেয়ীকে সে মন্ত্রাবলী বিভিন্ন খবর দিত এবং বিভিন্নভাবে মন্ত্র দিত। হ্যাঁ, তার ফলে কিন্তু মন্ত্র মানে কি কুপরামর্শ দিত। তার জন্য কি হতো? দশরথের সংসারটা কিন্তু ভেঙেছিল, একটা রাজার সংসার ভেঙে দিয়েছিল সে। আমি আপনি সাধারণ মানুষ, সে তো হবেই। আমি আপনাদেরকে বলছি যে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এইরকম প্রচুর সংসার রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ আছে, কিন্তু সেই সন্দেহটাকে এমন পর্বত প্রমাণ করে তোলে তার কাছের লোকেরা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এতে ভূমিকা দেখি, মানে মায়েদের ভূমিকা দেখি, অর্থাৎ মেয়ের মায়েদের ভূমিকা দেখি। সেই ভূমিকাটা এমন ভূমিকা হয় যে সংসারটা কিন্তু ভেঙে যায়। আমি এরপর আসি যে প্রথমে হচ্ছে সংসারটা ভাঙার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা হয়তো দুপক্ষ পারত বুঝিয়ে সংসারটাকে নতুন করে তৈরি করতে। সেটা কিন্তু হয় না। কি হয়? একটা সময় আসে, পাড়ার কোনো বিজ্ঞ কাকু বা কিংবা পাড়ার কোনো বিজ্ঞ দাদা তাদেরকে নিয়ে পরামর্শ করতে যায়। তারা হয়তো প্রথমটা কেউ কেউ আছেন, তারা বলেন যে দুজনদের মধ্যে বসে এটা ঠিকঠাক করে নিতে, সেটা যেরকম চায়। তার মধ্যে কিছু আইনি পরামর্শদাতা রয়েছেন। আইনি পরামর্শদাতারা রয়েছেন, তারা কি করেন? ব্যাপারটা শোনার পর বলেন যে এটা মামলা করে নিতে। সেই মামলা, একটি মামলা করতে গেলে তো স্বামীর বিরুদ্ধে অভিযোগ থাকতে হবে। সেই অভিযোগটা প্রথমে মেয়ের কাছ থেকে শোনা হয় এবং সেই অভিযোগটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি যে সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই অভিযোগটা যখন শোনে, সেই শোনার পর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই আইনি পরামর্শদাতা কিংবা আইনি বিজ্ঞরা তারা বলেন এইভাবে অভিযোগ হলে কিন্তু অভিযোগটা টিকবে না, বুঝলেন তো? অভিযোগটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে। অর্থাৎ ওই গৃহবধূ অথবা ওই কন্যাকে, মা এই লিখতে হবে, তুমি যদি বলো তাহলে আমি লিখবো। মেয়ে বলার আগেই মেয়ের বাবা কিংবা মেয়ের মা বলে দেয় যে আপনি লিখুন। ওই ছেলেটি অর্থাৎ আমার জামাই খুব বদমাস, খুব বদমাস। আমাকে ঠিক মতো প্রণাম করতে গেলে আঙুল দিয়ে প্রণাম করে, কিংবা আমাকে প্রণাম করে না, আমাকে আমার দিকে চোখ তুলে তাকায়। এসব নানা ধরনের একটা অভিযোগ থাকেই কিন্তু, বুঝলেন তো? অর্থাৎ শ্বশুর শাশুড়ির যে অভিযোগ, সে মানে ছেলেদের শ্বশুর শাশুড়ির অভিযোগ, সেটা কিন্তু জামাইয়ের বিরুদ্ধে সাংঘাতিক থাকে। জামাই যদি তার পেছনে খরচ না করে তাহলে এটা তো থেকেই থাকে। সেই রকম যদি থাকছে, তখন কি হয়? যখন অভিযোগটা লেখা হয় তার মধ্যে জল মেশানো হয়। বেশিরভাগ স্বামীদের দাবি থাকে, আপনারা দেখবেন যে তারা বলে আমি তো এটা করিনি, পাশের বাড়ির লোক না, এটা তো হয়নি, তো অভিযোগটা করে ফেললো। যখনই অভিযোগটা হয়ে গেল, বেশিরভাগ ক্ষেত্রে গৃহবধূরা তারা চান না যে তাদের সংসারটা ভেঙে যাক। তারা কিন্তু মামলা করার পরও পর্যন্ত চান যে তাদের সংসারটা আবার গড়ে উঠুক। কিন্তু এই যে একবার একটা পুরুষের মনে ভুল অর্থাৎ মিথ্যে অভিযোগ আসার পরে যেভাবে একটা পুরুষের মনে জেদ চেপে বসে যে ওর সঙ্গে আর সংসার করব না, এই যে আস্তে আস্তে করে এইটা গড়ে ওঠে। এটা গড়ে ওঠার পর কিন্তু এবার ধীরে 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 কিন্তু এটা এমন স্ফুলিঙ্গ হতে থাকে, সেটা মামলায় গড়ায়। মামলায় গড়ার পর তারপর বুঝতে পারছেন, মহিলা অর্থাৎ গৃহবধূ তখন তিনি কিন্তু মামলার পার্টি হয়ে গেলেন, মানে তিনি অভিযোগকারী হয়ে গেলেন। দেখলেন যে তার সংসার চলে গেছে, তার স্বামী কিন্তু তার সঙ্গে আর কথা বলছে না, কেউ কথা বলছে না, টাকা চাই, টাকা চাই। এবার টাকাটা নিতে হবে কি করে, সেই পরামর্শটা কিন্তু বেশ ভাবে দিতে থাকে তার বাবা মা থেকে আরম্ভ করে, আইনি পরামর্শদাতা থেকে আরম্ভ করে সব। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আইনি পরামর্শদাতারা প্রথম থেকেই বলেন যে তুমি দাবি করো একটা টাকা, ঝামেলা মেটাও, দাবি করো একটা টাকা, ঝামেলা মেটাও। অর্থাৎ সেই টাকাটা পেয়ে গেলে হয়তো কোনো কমিশন হবে কিংবা কিছু হবে। এটা কিন্তু হতেই থাকে দিনের পর দিন। আর
মেয়েটি জানে তার স্বামী মাস গেলে, অর্থাৎ একেবারে যার যার ঠিকমতো যে বাবার বাড়িতে মানুষ হয়েছে সেই বাবারও ঠিকমতো রোজগার নেই, সে কিন্তু তার স্বামীর রোজগারের দিকে আঙুল তোলে। স্বামী যদি রোজগার করে মাস গেলে 15,000 টাকা, সে গিয়ে আদালতে জানায় যে তার স্বামীর মাস গেলে 40 থেকে 45,000 টাকা রোজগার, তার প্রচুর টাকা রয়েছে, প্রচুর সমস্ত কিছু রয়েছে, এইগুলো জমা দেয়। অর্থাৎ উনি কি করতে গেছেন? ওই মহিলা গৃহবধূ হতে গেছেন, নাকি স্বামীর কি রয়েছে সেইটার খোঁজ নিতে গেছিলেন, না শ্বশুরের কি রয়েছে সেটা খোঁজ নিতে গেছিলেন? এই যে আস্তে 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 এই একটা পজিশনে গিয়ে দাঁড়ায়, সেখানে অনেক পুরুষ রয়েছে কিংবা অনেক স্বামী রয়েছে, তারা কিন্তু শেষ পর্যন্ত বলে যে না, সারেন্ডার করছি, আর ঝামেলা দরকার নেই, টাকা নাও, চলে যাও। অর্থাৎ একটা পুরুষ বিয়ে করলো, হয়তো 2 বছর 4 বছর 5 বছর বিয়ে করেছে, কত টাকা সঞ্চয় করতে পারে? তার সঞ্চয়, তার কোর্টে যাওয়া যে সমস্ত টাকা, সমস্ত কিছু ম্যাক্সিমামটা নিয়ে চলে গেল তার স্ত্রী। সেই পুরুষটি কিসে পড়লো? আস্তে আস্তে ডিপ্রেশনে পড়লো। আমি দেখেছি এরকম ডিপ্রেশনে পড়ার পর এক একটা পুরুষ, তারা মানে ভাবতে পারবেন না তারা বেঁচে আছে কিংবা মরে আছে, বোঝা যায় না। তাদের সঙ্গে কথা বললে তারা শুধু চোখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এমনও কোনো পুরুষকে দেখেছি যারা ওই সাইকিয়াট্রিকের কাছ থেকে পয়সা নেই, সাইকিয়াট্রিক অনলাইন, আমাদের রাজ্য সরকারের অনলাইনে সাইকিয়াট্রিকের যে পরামর্শ সেন্টার রয়েছে, সেখানে অনলাইনে ফোনের মাধ্যমে তারা পরামর্শ নেয় তারা কি করে বেঁচে থাকবে। অর্থাৎ তাদের বাবা মা রয়েছে, এরকম এরকম প্রচুর পুরুষ রয়েছে। এমনও আমি একজন স্বামীকে চিনি যে যিনি শুধু চাকরিটি করছেন, অর্থাৎ তার সেখান থেকে চাকরি চলে যাওয়ার কথা, চাকরির ফলে তিনি অতি কম্প্রোমাইজ করে তিনি চাকরি করছেন, কারণ তিনি যদি চাকরিটা ছেড়ে দেন তার বউয়ের ওই 14 থেকে 15,000 টাকা এইরকম একটা রয়েছে, তাদের মানে এরকম একটা মেনটেনেন্স রয়েছে, সেটা দিতে পারবে না, তার জন্য জেল হয়ে যাবে। জেল হয়ে গেলে বাবা মা থেকে আরম্ভ করে সবাই হ্যারাস হবেন। ভাবুন তো, যে একটা সাইক্লিক অর্ডারে একটা চক্রান্ত চলে, আর এই চক্রান্ত চালায় কিন্তু আমাদেরই সমাজের প্রচুর মানুষ। বেশিরভাগ মানুষ তারা কিন্তু চায় না কোনো সংসার এভাবে গড়ে উঠুক, কোনো সংসার ঠিকঠাক হোক। আর এই যে মেয়ের বাবা মা, এরা চায় আমার মেয়ের একটা ভবিষ্যৎ দরকার। আরে মশাই, আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ ভাবছেন? যে ছেলেটির এই অবস্থা হলো, তার ভবিষ্যৎ তার বাবা মা ভাববে না? আপনি ভাববেন না? আপনি এই দেশের নাগরিক না? আশ্চর্য, আশ্চর্য। আমরা আমরা এই দেশে বাস করি, এই দেশে বাস করি যে দেশে একটা মেয়ের বাবা একটি ছেলেকে সর্বশান্ত করে দেয়, রাস্তায় বসিয়ে দেয়, সুইসাইড করতে গিয়ে সুইসাইডের জন্য তাকে তাকে উৎপীড়ন করতে থাকে। এদের বিরুদ্ধে কেন মামলা হবে না? কেন হবে না? যে আমাদের দেশের আইনের একটা নির্দিষ্ট পথ রয়েছে। আবার বলছি, যেসব মেয়েরা অত্যাচারিত হয় সত্যি, তারা কিন্তু সংসারটাকে আঁকড়ে ধরে থাকে। আর যেসব মেয়েরা অত্যাচারিত হয় তারা, তাদের জন্য যে আইনটা রয়েছে সেই আইনের পথ দিয়ে বেশ কিছু ধান্দাবাজ গৃহবধূ, আবার বলছি, সেই আইনের পথ দিয়ে বেশ কিছু ধান্দাবাজ গৃহবধূ তারা কিন্তু রোজগার করে যাচ্ছেন। এক নয়, 2টি বিয়ে, 3টি বিয়ে, এইরকমও পর্যন্ত আমি দেখেছি। কেউ 3টি বিয়েতে এসে থেমেছে, কেউ 4টি বিয়েতে এসে থেমেছে, এইরকম আমি দেখেছি। তারা এক একজনের কাছ থেকে টাকা নিতে 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 তারা এইভাবে এসছে। আর এই ধরনের বিষয় কিন্তু বারবার করে বলছি যে যখনই আপনার মেয়ের কিংবা আপনার ছেলের কোনো সমস্যা হবে, উভয় পক্ষ বসুন, কোনো মাতব্বরের কাছে যাবেন না। মাতব্বরের কাছে গেলেই কিন্তু সংসার নষ্ট হয়ে যাবে। তবে এই ধরনের নানা ইনফরমেশন আমার কাছে রয়েছে, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। আবার বলে দিই, আমার এই সমস্ত কিছু কিন্তু অ্যাওয়ারনেসের জন্য, আমার সমস্ত কিছু অ্যাওয়ারনেসের জন্য, কাউকে আঘাত করবার জন্য নয়। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।